একটি ছেলে যাকে দেখতে বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। একইভাবে তাকে দেখে প্রত্যেকে মনে করত সে খুবই নরম এবং বোকা টাইপের ছেলে। কিন্তু একটা মানুষও জানত না সেই ছেলেটির মধ্যে একটি বিশেষ ধরনের সুপার পাওয়ার রয়েছে, যার সাহায্যে সে প্রত্যেকটা জিনিস ধ্বংস করতে পারে। একইভাবে তার শরীরে কোনো রকম ইলেকট্রিসিটি শক লাগে না এবং বজ্র বিদ্যুতের আঘাতেও তার কোনো রকম ক্ষতি হয় না, বরং তার শক্তি আরো বেড়ে যায়। আর এমন একটি মুভি দেখবেন আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি পাউডার। মুভির শুরুতেই আমাদেরকে একটি হসপিটাল দেখানো হয়, যেখানে এক প্রেগনেন্ট মহিলা যার নাম অ্যানি, তাকে খুব দ্রুততার সাথে হসপিটালে ভর্তি করা হয়, কারণ ইতিমধ্যে তার উপর একটি বজ্রবিদ্যুৎ আছড়ে পড়েছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো অ্যানি আজকেই তার প্রথম সন্তানের জন্ম দিত, কিন্তু আজই তার সাথে এরকম দুর্ঘটনা ঘটে গেছে, যার ফলে তার স্বামী খুব টেনশনে রয়েছে। এরপর বেশ কয়েকটা ঘন্টা কেটে যায় এবং ডাক্তার অ্যানির স্বামী, যার নাম গার্গ, তাকে জানায় তার একটি ছোট্ট ছেলে সন্তানের জন্ম হয়েছে, কিন্তু সে তার স্ত্রীকে বাঁচাতে পারেনি, সে মরে গেছে। ডাক্তার তাকে আরও জানায় তার এই ছেলে সন্তানটি স্বাভাবিকভাবে জন্ম হয়নি, বরং তার বেশ কিছু অ্যাবনর্মালিটি লক্ষ্য করা গেছে, অর্থাৎ এই বাচ্চাটির মধ্যে কিছু জেনেটিক রোগ লক্ষ্য করা গেছে। আর এই রোগটির নাম হলো অ্যালবিনিজম। আর এই রোগে মানুষের চামড়া একদম সাদা রঙের হয়ে যায়। যদিও ডাক্তার শিওর নয় তার এই রোগই হয়েছে, কিন্তু এই বাচ্চাটিকে দেখে সে এটাই মনে করে, কারণ তার শরীর সম্পূর্ণ সাদা। গার্ড ডাক্তারকে তাকে তার সন্তানের কাছে নিয়ে যেতে বলে। ডাক্তারও কথা মতো তাকে পারমিশন দিয়ে দেয় এবং এখানে এসে গার্ড দেখে তার এই ছোট্ট সন্তানের সারা শরীরে বিভিন্ন রকম তার লাগানো রয়েছে এবং একটি স্পেশাল ট্রিটমেন্টে সে রয়েছে। গার্গের বেশ দুঃখ হয়, সে তার সন্তানকে অপয়া মনে করে। সে মনে করে তার জন্মের কারণেই তার স্ত্রীর মৃত্যু হয়ে গেছে, তাই গার্গ তার সন্তানটিকে নেয় না, বরং এখান থেকে চলে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই ছোট্ট সন্তানটি এই বয়সে গার্গের চোখের জল দেখে বেশ ইমোশনাল হয়ে যায় এবং তার মধ্যে এখন থেকেই আবেগ জিনিসটা তৈরি হয়ে যায়। যাই হোক, এরপর প্রায় 20টা বছর কেটে যায় এবং আমাদেরকে দেখানো হয় একজন পুলিশ অফিসার যার নাম বার্নাম এবং একজন সাইকোলজিস্ট যার নাম জেসি। আর এরা দুজন একটি ফার্ম হাউসে এসছে, যেখানে একজন বয়স্ক মানুষ থাকতো, কিন্তু সে বর্তমানে মরে গেছে। তারা যখন ঘরে ঢোকে, তারা একটি ভাঙা কাপ নিচে পড়ে থাকতে দেখে এবং জানতে পারে এই বয়স্ক মানুষটি হার্ট অ্যাটাকে মরে গেছে। এখন এর মধ্যেই তারা জানতে পারে এই বাড়ির বেসমেন্টে একটি ছেলে লুকিয়ে রয়েছে এবং সে দীর্ঘ কয়েক বছর ধরে সেই বেসমেন্ট থেকে বের হচ্ছে না। এবং একইভাবে প্রতিবেশীদের মতে এই ছেলেটি এই বয়স্ক মানুষের গ্র্যান্ডসন। তাই এরা দুজন সেই বেসমেন্টে প্রবেশ করে এবং দেখে ঘরের এক অন্ধকার কোণায় একটি ছেলে চুপচাপ বসে রয়েছে, যার গায়ের রং সম্পূর্ণ সাদা এবং মাথায় কোনো চুল নেই, যেটা দেখে এই দুজন অবাক হয়ে যায়। জেসি এখানে জানতে পারে এই ছেলেটির নাম জেরিমি। আসলে জেরিমি হলো সেই ছেলেটি যাকে তার বাবা হসপিটালে অপয়া ভেবে রেখে দিয়ে চলে গিয়েছিল। জেসি তাকে জিজ্ঞাসা করে তার গ্র্যান্ডফাদার কেন তাকে এখান থেকে বের করেনি এবং কেন তার সম্বন্ধে মানুষ জানে না। জেরিমি তাকে বলে, আমার গ্র্যান্ডফাদার সব সময় আমায় বলতো যদি আমি বাড়ির বাইরে যাই বা কেউ আমায় দেখে ফেলে তবে তারা আমাকে নিয়ে চলে যাবে। সে আরও জানায় সে কখনোই স্কুলে যায়নি, কিন্তু এই বেসমেন্টে বসেই সব রকম বই সে পড়ে ফেলেছে। এখন জেসি এই বেসমেন্টে থাকা একটি লাইব্রেরির মধ্যে দিয়ে সেই বইটা বের করে, যেটা কিনা কলেজ স্টুডেন্টদের জন্য সব সময় কঠিন মনে হয়। এবং এরপর সে যে কোনো একটি পেজ বের করে এবং তার পেজ নাম্বারটা জেরিমিকে বলে দেয়। এবং অদ্ভুত ব্যাপার, জেরিমি সেই পেজ নাম্বার শুনে সেই পেজে কি কি লেখা আছে সবকিছু কন্টিনিউ বলতে শুরু করে দেয়। এমনকি সে আরও বলে, তুমি চাইলে যে কোনো বই থেকে আমায় পড়া ধরতে পারো, তবে আমি সব বই এমনভাবেই মুখস্থ করে ফেলেছি। আসলে জেরিমি শারীরিকভাবে অসুস্থ হলেও সে মানসিকভাবে এতটাই সুস্থ এবং স্ট্রং যে তার সাথে কারোরই তুলনা হয় না এবং তার মতন বুদ্ধি কারোর মধ্যেই নেই। এখন সমস্যা হলো জেরিমির গ্র্যান্ডফাদার মরে যাবার কারণে সে খুব একা হয়ে গেছে, কারণ গ্র্যান্ডফাদারই একমাত্র ছিল যে কিনা সব সময় তার খেয়াল রাখত। এখন জেসি এবং বার্নাম জেরিমিকে সেই বেসমেন্ট থেকে বের করে এবং প্ল্যান করে তারা তাকে একটি অনাথ আশ্রমে নিয়ে যাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, জেরিমি যখন সেই বাংকার থেকে বাইরে বের হয়, হঠাৎই তার চারপাশে থাকা গাড়িগুলো এবং তার মধ্যে থাকা রেডিওগুলো অদ্ভুতভাবে কাজ করতে শুরু করে দেয়। একইভাবে তারা লক্ষ্য করে আকাশে বেশ কিছু বজ্রবিদ্যুতের মতো শিখা দেখা যাচ্ছে। এখন এইসব দেখে এই পুলিশ অফিসারদের মাথায় একটি নতুন ভাবনা চিন্তা ভেসে ওঠে। তারা জানতে পারে যে এই বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে, তার হার্টে একটি মেটালিক পার্টস
বসানো ছিল। তাই তাদের অনুমান হয়তো এই জেরেমির শরীরে কিছু একটা রয়েছে, আর এই কারণেই সেই মেটালিক যন্ত্রের মধ্যে ইলেকট্রিক তৈরি হয়েছিল, যেমনটা তারা তাদের গাড়িগুলোর মধ্যে বর্তমানে দেখতে পাচ্ছে। আর এই কারণেই সেই বয়স্ক মানুষটি হয়তো হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। কিন্তু এই সব কিছুই তাদের একটি ধারণা, কারণ এর কোনো প্রমাণ নেই। তাই এই জিনিসে তারা খুব বেশি গুরুত্ব দেয় না। এবং এরপর জেরেমিকে অনাথ আশ্রমে নিয়ে যাওয়া হয়। জেরেমি তার জীবনে প্রথমবার বাড়ির বাইরে বেরিয়েছে, তাই তার এই প্রতিটা জিনিস অদ্ভুত লাগতে শুরু করে। এমনকি সে যখন অনাথ আশ্রমে প্রবেশ করে, সেখানকার ছেলেগুলো অবাক দৃষ্টিতে দেখতে শুরু করে দেয়। অন্যদিকে জেসি এই অনাথ আশ্রমের চেয়ারম্যানের সাথে একটি মিটিং করে এবং ডিসাইড করে তারা জেরেমির আইকিউ টেস্ট করবে। পরের দিন লাঞ্চের সময় হলে জেরেমি প্রত্যেকের মতোই একটি টেবিলে বসে পড়ে এবং তার চারপাশে এই অনাথাশ্রমের বাকি ছেলেগুলো থাকে। এখন যেহেতু সে ছোটবেলা থেকেই একা থেকে এসছে, তাই তার এই ছেলেগুলোর সাথে কথা বলা মোটেও পছন্দ হয় না। কিন্তু তার পছন্দ না হলেও বাকি ছেলেগুলো তাকে বিরক্ত করতে ছাড়ে না। আসলে এই ছেলেগুলো জেরেমির মতো শান্ত এবং চুপচাপ ছেলে কখনোই দেখেনি। তাই তারা ডিসাইড করে নেয় এই ছেলেটিকে তারা বিরক্ত করবে। তাই বেশ কিছু ছেলে তার কাছে আসে এবং তাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে শুরু করে দেয়, যেমন তাকে দেখতে এমন কেন, এবং সে কি এলিয়েন, এবং একইভাবে তার কি কোনো রোগ রয়েছে। আর এরকম বিভিন্ন রকম প্রশ্ন তারা করতে শুরু করে দেয়। কিন্তু জেরেমি একটা প্রশ্নের উত্তর দেয় না, বরং নিজেকে শান্তভাবে চুপ করিয়ে রাখে। কিন্তু ছেলেগুলো এখানেই থামে না, বরং তাকে জানায় যে এই ছেলে এই অনাথাশ্রমে প্রথমবার আসে, তাকে বেশ কিছু নিয়ম পালন করতে হয়। যেমন দিনের প্রথম খাবারটা তাদেরকে দিতে হবে এবং একইভাবে তাদের কথা মতো কিছু কাজ করতে হবে। আর এই বলে এই ছেলেগুলো জেরেমিকে তার হাতের চামচটা নাকের মাধ্যমে লাগিয়ে রাখতে বলে, যেটা কিনা অসম্ভব। কিন্তু এই কাজটা জেরেমিকে করতেই হবে। আসলে এরা জেরেমিকে এভাবেই টর্চার করতে চায়। প্রথম দিকে জেরেমি এই জিনিসটা না করে দেয়, কিন্তু এই ছেলেগুলোর মধ্যে যে প্রধান থাকে, যার নাম জন, সে তাকে ধমকি দেয় এবং জানায় তাকে এটা করতেই হবে। যার ফলে জেরেমি অবশেষে রাজি হয়ে যায় এবং সে এমন একটা জিনিস করে দেখায় যেটা কিনা এই প্রত্যেকটা ছেলেকে অবাক করে দেয়। সে তার হাতের চামচটা অদ্ভুতভাবে টেবিলের মাঝখানে ঘোরাতে শুরু করে দেয় এবং একটা সময় টেবিলে বসে থাকা প্রত্যেকটা ছেলের হাতে থাকা চামচগুলো অটোমেটিকভাবে সেই চামচের সাথে আটকে যায় এবং একটা টাওয়ারের মতো তৈরি হয়ে যায়। আর এই জিনিসগুলো প্রত্যেককে অবাক করে দেয় এবং একইভাবে তাদের মনে বেশ ভয় হয়। কিন্তু জন একমাত্র যে কিনা ভয় পায় না, বরং তার রাগ হয়, কারণ আজ পর্যন্ত কোনো ছেলে প্রথমবার এসে এরকম পাওয়ার দেখায়নি। তাই তার বিশ্বাস জেরেমি নিশ্চয়ই কোনো জাদু জানে। অন্যদিকে পুলিশ অফিসার যার নাম বার্নাল, সে ডিউটি কমপ্লিট করে যখন সে বাড়িতে ফেরে, সে লক্ষ্য করে দরজার সামনে তার ছেলে স্টিফেন দাঁড়িয়ে রয়েছে। আর এখানে আমরা দেখতে পাই এই বাবা ছেলের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। আর এই কারণেই বার্নাম তার ছেলেকে ইগনোর করে ঘরে প্রবেশ করে। বাড়িতে ঢুকেই বার্নাম সবার প্রথমে তার স্ত্রীর রুমে যায়, যে কিনা বর্তমানে ক্যান্সারের কারণে ধীরে ধীরে মৃত্যুর কাছে চলে যাচ্ছে। আর এখন বর্তমানে তার স্ত্রীর পরিস্থিতি খুবই খারাপ। সে কথা বলতে পারে না এবং চোখ খুলতেও পারে না। একইভাবে তার টেবিলে অনেক পেইন কিলার রয়েছে, যেগুলো কিনা সে নিয়মিত সেবন করছে। পরের দিন সকাল হলে অনাথাশ্রমের ডাক্তার জেরেমির পুরো শরীর চেক করে এবং জেসিকে জানায় তার শরীর সম্পূর্ণ ঠিক রয়েছে, সে কোনোরকম ভাবেই অসুস্থ নেই। তাই জেসি ডিসাইড করে নেয় পরের সপ্তাহে সে জেরেমিকে স্কুলে নিয়ে যাবে। এরপর একটা সপ্তাহ কেটে যায় এবং জেরেমি স্কুলে চলে যায়। স্কুলের সায়েন্স টিচার মিস্টার ডোনাল্ড রিপ্লে তার ছাত্রদেরকে ইলেকট্রিক কারেন্ট সম্বন্ধে একটি বিশেষ লেকচার দিতে থাকে এবং একইভাবে জেকব লেডার মেশিনের সাহায্যে সে ছাত্রদেরকে বোঝাতে থাকে যে কিভাবে এই ইলেকট্রিক কারেন্ট কাজ করে। কিন্তু এই ক্লাস চলাকালীন জেরেমি একমাত্র যে কিনা নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে সময়ের সাথে সাথে বেশ অসুস্থ হয়ে যায় এবং তার সমস্যা আরও বেড়ে যায় যখন সেই মেশিন দিয়ে ইলেকট্রিক তরঙ্গগুলো বেরোতে শুরু করে এবং একটা সময় সেই ইলেকট্রিক তরঙ্গ এতটাই বেড়ে যায় যার ফলে সেটা সোজা জেরেমির বুকে আঁচড়ে পড়ে। আর এমনটা হওয়ার ফলে জেরেমি আস্তে আস্তে চেয়ার থেকে ওপরে উঠতে শুরু করে, যেন দেখে মনে হয় জেরেমি এই ইলেকট্রিক তরঙ্গটা নিজের বুকের মধ্যে টেনে নিচ্ছে। শিক্ষক কিছুই বুঝতে পারে না। সে সঙ্গে সঙ্গে মেশিনটা টুকরো টুকরো করে ফেলে এবং জেরেমি সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায়। এখন এরপর শিক্ষক তার কাছে গিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু সে যখন জেরেমির শরীর স্পর্শ করে ঠিক তখনই শিক্ষকের শরীরের লোমগুলো খাড়া হয়ে যায়। শিক্ষক সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে ডাক্তার জেরেমির পুরো শরীর চেক করে এবং দেখে সে সম্পূর্ণ সুস্থ, যেটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ একজন ব্যক্তি এত পরিমাণ ইলেকট্রিসিটি শক
সহ্য করতে পারে না। কিন্তু জেরেমির শরীরে কোনো রকম ক্ষত নেই এবং সে সম্পূর্ণ ঠিক রয়েছে। এখন শিক্ষক ডাক্তারকে বোঝানোর চেষ্টা করে। সে যখন এই দৃশ্য দেখেছিল তখনই সে বুঝতে পেরেছিল জেরেমির শরীরে কিছু তো আছে, যার কারণে তার দিকে ইলেকট্রিক তরঙ্গ ভেসে যাচ্ছিল। একইভাবে তার নিজের শরীরের লোমগুলো খাড়া হয়ে গিয়েছিল, আর হয়তো এই কারণেই জেরেমির শরীরে কোনো রকম লোম নেই এবং সে ইলেকট্রিক সহ্য করতে পারে। কিন্তু এইসবের মধ্যে হসপিটালের নার্স তাদেরকে জানায় ইতিমধ্যে জেরেমি এখান থেকে পালিয়ে গেছে। এখন জেরেমি সবার প্রথমে তার গ্র্যান্ডফাদারের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয় এবং এই যাত্রাপথে তার সাথে একটি মেয়ের দেখা হয় যার নাম লিন্ডি। আর এই মেয়েটি সেই সায়েন্স ক্লাসেও ছিল, যার ফলে সে নিজের চোখে সেই ঘটনাটা দেখেছে। জেরেমি এই মেয়েটির কাছ থেকে তার বাকি রাস্তার ঠিকানাটা জেনে নেয়, কারণ সে ইতিমধ্যে তার সেই গ্র্যান্ডফাদারের ঠিকানা ভুলে গেছে। এরপর সে একটি ব্রিজের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে, কিন্তু কিছুটা যাবার পর জেরেমির সামনে সেই পুলিশ অফিসারগুলো চলে আসে। পুলিশ অফিসার বার্নাল তাকে জিজ্ঞাসা করে সে কেন হসপিটাল থেকে পালিয়ে আসলো। জেরেমি এক কথায় উত্তর দেয় সে হসপিটাল মোটেও পছন্দ করে না, কারণ তার জীবনের সবচেয়ে খারাপ সময়টাই হসপিটালে কেটেছিল, যখন তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল। পুলিশ অফিসার বেশ অবাক হয়, শুধুমাত্র এটা ভেবে যে এত ছোটবেলার কথাও জেরেমির এখনো মনে রয়েছে। এখন এরপর পুলিশ অফিসার একটি কনফারেন্স রুমে জেরেমিকে নিয়ে যায়, যেখানে তার আইকিউ টেস্ট করা হবে। আর এই রুমে জেরেমি বাদে অনেক মানুষ থাকে, যারা কিনা জেরেমিকে বিভিন্ন রকম প্রশ্ন করবে। এখন এদের মধ্যে ডক্টর স্টিপলার নামের এক ব্যক্তি থাকে এবং সে জেরেমিকে জিজ্ঞাসা করে তার আইকিউ লেভেল অনেক বেশি এবং এটা কি করে সম্ভব। সে এরকম আইকিউ বই পড়ে তৈরি করেছে নাকি সে টিভি বা রেডিও দেখে এমনটা তৈরি করেছে। জেরেমি তাকে জানায় সে টিভি বা রেডিও দেখতে পারে না, কারণ টিভি বা রেডিওর সামনে গেলে সেটা নষ্ট হয়ে যায়। একইভাবে তাদেরকে জানায় সে তার বাড়িতে ফিরতে চায়, যেখানে তার গ্র্যান্ডফাদার থাকত। কিন্তু দুঃখের বিষয় জেসি তাকে জানায় তার সেই বাড়িটা আর নেই, সেটা ব্যাংক সিজ করে নিয়েছে। এরপর জেরেমি স্কুল একটি নতুন অ্যাক্টিভিটির প্ল্যান করে, যেখানে তারা একটি ভিন্ন লোকেশনে একসাথে ঘুরতে যায়, শুধুমাত্র জেরেমির মনটাকে ভালো করার জন্য। আর এইসবের মধ্যে সেই অনাথাশ্রমের ছেলেগুলো থাকে এবং সাথে পুলিশ অফিসার এবং জেসিও থাকে। কিন্তু এত কিছু করার পরও জেরেমি খুব একটা খুশি হয় না, বরং সে লেকের এক পাশে চুপচাপ বসে থাকে। এখন পুলিশ অফিসার বার্নাম জেরেমির ঠিক পাশে গিয়ে বসে। সে লক্ষ্য করে জেরেমি ঠিক আকাশের দিকে তাকিয়ে বজ্রবিদ্যুৎগুলো মন দিয়ে দেখছে। জেরেমি বার্নামকে জানায় আকাশে যখন বজ্রবিদ্যুৎ হয় তখন তার মনে হয় সেটা তার বুকের মধ্যে হচ্ছে, এবং যখন সেই তীব্র আলোর শিখা মাটিতে আছড়ে পড়ে তখন তার মনে হয় সেটা হয়তো তার কাছে আসতে চাইছে। আর তাছাড়াও তার বিশ্বাস এই বজ্রবিদ্যুৎগুলো স্বয়ং ঈশ্বর ওপর থেকে করে থাকেন, কারণ এটা তার গ্র্যান্ডমাদার বলেছিল। জেরেমি বার্নামকে জিজ্ঞাসা করে তুমি কি এই সব কিছু বিশ্বাস করো, কিন্তু পুলিশ অফিসার জানায় সে এইসব বিশ্বাস করে না। পরের দিন সকালে জেরেমি জঙ্গলের গভীরে যাত্রা শুরু করে দেয় এবং সে সেখানে থাকা কীটপতঙ্গ ভালোভাবে এবং মন দিয়ে দেখতে শুরু করে। সে এই সব কিছু পছন্দ করে। এখন এর মধ্যে তার অনাথ আশ্রমে সেই ছেলেগুলো এখানে চলে আসে, আর এদের মধ্যে জন থাকে যার হাতে একটি বন্দুক থাকে, আর সে বন্দুকটা জেরেমির দিকে ধরে এবং তাকে জানায় সে তাকে এখনই মেরে ফেলবে। কিন্তু এর মধ্যে জঙ্গলের অন্য পাশে একটি বন্দুকের আওয়াজ তারা শুনতে পায়, যার ফলে জন তার বন্দুক নিচে নামিয়ে দেয় এবং প্রত্যেকটা ছেলে সেই দিকে দৌড়াতে শুরু করে। কাছে গেলে তারা লক্ষ্য করে একটি হরিণকে একজন শিকারী গুলি করে মেরে ফেলেছে, আর এই শিকারী আর কেউ নয়, স্বয়ং তাদের অফিসার ডানকান। জেরেমি লক্ষ্য করে ডানকান এই কাজটা করে খুব বেশি প্রাউড ফিল করছে, কারণ এরকম শিকার খুব কম মানুষই করতে পারে। জেরেমি যখন হরিণটির দিকে তাকায় তার চোখ দিয়ে জল চলে আসে এবং সে অনুভব করতে পারে হরিণটির মৃত্যুর সময় সে কতটা না কষ্ট পেয়েছে। তাই সে একটি হাত হরিণের গায়ে চেপে ধরে এবং দ্বিতীয় হাতটি অফিসার ডানকানের হাতে চেপে ধরে, আর এমনভাবে সে হরিণের সেই কষ্ট এবং যন্ত্রণাগুলো সে ডানকানকেও অনুভব করায়, যার ফলে সেই অফিসার ছটপট করতে শুরু করে দেয়। এখন এই সব দেখে জন তাকে ধমকি দেয় সে যদি এমন করতে থাকে তবে তার বন্দুক দিয়ে তাকে গুলি করে মেরে ফেলবে। কিন্তু তার পাশের ছেলেটি বন্দুকটি ওপরে তুলে ধরে, যার ফলে গুলিটি খোলা আকাশের মাঝে ফায়ার হয় এবং এই আওয়াজে জেরেমি তার হাতটা তুলে নেয়, যার ফলস্বরূপ অফিসার মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। কিন্তু এই ঘটনা তার মধ্যে এক বিশাল আতঙ্কের সৃষ্টি করে দেয়, যার ফলে তাকে হসপিটালে ভর্তি হতে হয়। এদিকে জেসি জেরেমিকে এই ব্যাপারে প্রশ্ন করে এবং জানতে চায় জঙ্গলের মধ্যে আসলে কি ঘটেছে, কিন্তু জেরেমি তাকে একটা কথাও জানায় না, বরং সে জানায় সে বাড়িতে যেতে চায়। তখন জেসি তাকে বোঝায়
সে তার কোনো ক্ষতি করছে না, বরং তাকে হেল্প করছে। কিন্তু এই কথায় জেরেমি শান্ত হয় না, বরং তার রাগ আরও বেড়ে যায় এবং এই রাগের সাথে সাথে ঘরে থাকা প্রতিটা কাচের জিনিস এক এক করে ভাঙতে শুরু হয়ে যায় এবং এরপর জেরেমি এই ঘর থেকে বেরিয়ে যায়। জেসি এই সব কিছু দেখে একদম অবাক হয়ে যায়, এমনকি সে কিছুই বুঝতে পারে না। রাত হলে পুলিশ অফিসারের স্ত্রী খুব বেশি অসুস্থ হয়ে যায়। ডাক্তার বার্নালকে জানায় তার স্ত্রী খুব বেশি অসুস্থ রয়েছে এবং এরকম পরিস্থিতিতে মানুষ আর বেঁচে থাকতে পারে না, কিন্তু তবুও তার স্ত্রী বেঁচে রয়েছে। হয়তো কিছু একটা জিনিস তার স্ত্রীকে এখনো বাঁচিয়ে রাখছে। অন্যদিকে লাঞ্চ রুমে সেই কলেজের শিক্ষক জেরেমির সাথে দেখা করতে আসে এবং তাকে জিজ্ঞাসা করে সেদিন তার সেই এক্সপেরিমেন্টের সময় সে যখন অজ্ঞান হয়ে গিয়েছিল তখন তার শরীর স্পর্শ করেছিল এবং তার শরীরের সব লোম খাড়া হয়েছিল এবং এর কারণ কি। শিক্ষকের মতে এটা তখনই সম্ভব যখন তার শরীরে কোনো এনার্জি থাকবে। শিক্ষক তাকে আরও বলে আইনস্টাইনের মতে যদি কোনো ব্যক্তি তার ব্রেনের 100% ব্যবহার করে তবে তার শরীরে এরকম এনার্জি তৈরি হয়ে যায়। তাই শিক্ষকের বিশ্বাস জেরেমির অতীতে এমন কিছু ঘটেছে যার ফলে তার ব্রেনের 100% ব্যবহার হয়ে গেছে, আর এই কারণেই তার শরীরে এরকম অদ্ভুত এনার্জি তৈরি হয়েছে। তাই শিক্ষক চায় জেরেমির সাথে বন্ধুত্ব করতে এবং তার এই অদ্ভুত শক্তি সম্বন্ধে জানতে চায়, যাতে এই জিনিসটা ভবিষ্যতে ছেলে মেয়েদের কাছে সে পৌঁছে দিতে পারে। পরের দিন সকাল হলে পুলিশ অফিসার ডানকানের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে সে দেখে ডানকান, যে কিনা শিকার করতে খুব পছন্দ করত এবং বন্দুক সংরক্ষণ করতে পছন্দ করত, সেই ব্যক্তি এখন ঘরে একটা বন্দুক রাখে না এবং শিকার করা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। আর এটা দেখে পুলিশ অফিসার একদম অবাক হয়ে যায়। সে ডানকানকে জিজ্ঞাসা করে সেদিন শিকার করতে গিয়ে তার সাথে কি হয়েছিল। ডানকান তাকে বলে জেরেমি তার সাথে এমন একটা কিছু করেছিল যার ফলে সে হরিণটির মৃত্যুর প্রতিটা কষ্ট এবং অনুভূতি সে অনুভব করেছিল। এমনকি এই অবধি নয়, সেদিন আমি বুঝতে পেরেছিলাম যদি আমি হরিণ হতাম তাহলে আমার কতটা কষ্ট হতো, আর এই কারণেই সেদিন থেকেই আমি বন্দুক ধরতে ভয় পাই। আর এই সব কিছু শুনে পুলিশ অফিসারের মাথায় একটি নতুন আইডিয়া চলে আসে। সে সবার প্রথমে জেরেমিকে তার অসুস্থ স্ত্রীর কাছে নিয়ে যায় শুধুমাত্র এটা জানার জন্য যে তার স্ত্রীর মাথায় কি চলছে এবং সে তার শেষ ইচ্ছেটা জানতে চায়। জেরেমি কথা মতো তার স্ত্রীর মাথায় হাত রাখে এবং তার মনের কথাগুলো বলতে শুরু করে দেয়। জেরেমি তাকে জানায় তার স্ত্রী ততক্ষণ এরকম কষ্ট সহ্য করবে যতক্ষণ না সে তার সন্তানকে ক্ষমা করে দিচ্ছে। একইভাবে তার মাথায় সেই ছোটবেলার কথাগুলো চলতে থাকে যখন তাদের সন্তান স্টিফেন অনেক ছোট ছিল এবং তারা তিনজন একসাথে খেলা করত। জেরেমি তাকে আরও জানায় তার স্ত্রী চায় তাদের বিয়ের সেই প্রথম আংটিটা পুনরায় হাতে পরতে। এখন এই সব কিছু শুনে পুলিশ অফিসার বার্নাম এক মুহূর্ত সময় নষ্ট করে না, সে সঙ্গে সঙ্গে সেই আংটিটা তার স্ত্রীর হাতে পরিয়ে দেয় এবং এরপর বার্নাম তার স্ত্রীকে জড়িয়ে ধরে এবং তার ঠিক কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রীর মৃত্যু হয়ে যায়। এদিকে স্টিফেন তার মায়ের মৃত্যুর কথা শুনে সঙ্গে সঙ্গে বাড়িতে ছুটে আসে, আর এই দৃশ্য দেখে তার বাবা তাকে জড়িয়ে ধরে। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় এবং জেরেমি লিন্ডি নামের সেই মেয়েটির সাথে একটি মেলাতে ঘুরতে যায়। আর এখানে জেরেমি লিন্ডিকে বলে এই মেলাতে ঘুরতে থাকা প্রতিটা মানুষের মধ্যেই একরকম ফিল কাজ করছে, আর সেটা হলো তারা কেউই ভালো নেই। তুমি হয়তো কাউকে খুবই খুশি দেখবে এবং কাউকে খুবই দুঃখী দেখবে, কিন্তু আসলে কেউই মনের দিক থেকে সুখী নয়। লিন্ডি এইসব কথার অর্থ বুঝতে পারে না, তাই জেরেমি তার হাতটা চেপে ধরে এবং এখানে লিন্ডি অনুভব করে জেরেমির জীবনে আজ পর্যন্ত কি কি ঘটেছে। সে জেরেমির জন্মের পর থেকে তার বাবা ছেড়ে চলে যাওয়া এবং তারপর আজ পর্যন্ত সব দৃশ্য সে নিজের চোখের সামনে দেখতে পায়। আর এইসব দেখে লিন্ডি বেশ ইমোশনাল হয়ে যায়। জেরেমি তাকে প্রশ্ন করে আমি কি খুব খারাপ দেখতে, অথবা তুমি কি আমায় দেখে বিরক্ত হও? লিন্ডি তাকে এক কথায় জানায় মোটেও না, তুমি মোটেও খারাপ দেখতে নও, বরং তুমি সম্পূর্ণ আলাদা এবং সুন্দর দেখতে। আর এই বলে তারা একে অপরকে জড়িয়ে ধরে। আর এই দৃশ্য লিন্ডির বাবা দূর থেকে দেখে ফেলে। সে সঙ্গে সঙ্গে জেরেমি জামার কলারটা চেপে ধরে এবং তাকে বাজে বাজে কথা বলতে শুরু করে দেয়, একইভাবে তাকে অপমান করে। জেরেমি একদম চুপ হয়ে যায়, কিন্তু তখনই জেসি সেখানে চলে আসে এবং সে লিন্ডির বাবাকে অর্ডার দেয় সে যেন এখনই জেরেমিকে ছেড়ে দেয়। লিন্ডির বাবার কাছেও আর কোনো রাস্তা থাকে না, তাই সে তার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যায়। জেরেমি যে কিনা লিন্ডিকে পছন্দ করত, সে এই সব কিছু দেখতে পেয়ে তার মনটা আরও একবার ভেঙে যায়। তাই সে এই অনাথাশ্রম ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করে। সে ব্যাগপত্র এবং জামা কাপড় পরে রেডি হয়ে যায়, কিন্তু সে বেরোতে পারে না কারণ গেটটা বন্ধ থাকে।
এখন এর মধ্যে জেরেমির চোখ চলে যায় পাশের বাস্কেটবল খেলতে থাকা কিছু ছেলেদের ওপর। তাই সে সেখানে যায় এবং দেখতে পায় একটি ছেলের যার মাথায় চুলগুলো অনেক বড় বড়, এবং এটা দেখে তার বেশ আফসোস হয়। সে মনে মনে আফসোস করে যদি তারও এরকম মাথার চুল থাকতো তবে কতই না ভালো হতো। কিন্তু সে জানে তার শরীরে কিছু এনার্জি রয়েছে যেগুলো মানুষের মধ্যে থাকে না, আর এই কারণেই তার মাথার চুল নেই। এখন এর মধ্যে জন নামে সেই ছেলেটি আরও একবার জেরেমির কাছে চলে আসে এবং তার মাথায় থাকা টুপিটা কেড়ে নেয় এবং জেরেমিকে বলে, তুমি সত্যি যদি পুরুষ মানুষ হয়ে থাকো তবে এই টুপিটা তুমি আমার কাছ থেকে নিয়ে দেখাও। জেরেমি জনের শরীরে তার একটা হাত রাখে এবং তার অতীতের ঘটনাগুলো সে স্মরণ করে নেয়। যেমন জনের সৎ বাবা ছিল এবং সে সব সময় তাকে বিরক্ত করত, এবং একইভাবে সেও এরকম টুপি নিয়ে তাকে বিরক্ত করত। আর এই সব কিছু সে জনকে মনে করিয়ে দেয়, যার ফলে জন খুব বেশি রেগে যায়। তাই সে এবং তার বন্ধুরা মিলে জেরেমিকে টানতে টানতে বাইরে নিয়ে যায়, এবং এমনটা করাতে আকাশে অটোমেটিকভাবে বজ্রবিদ্যুতের আওয়াজ শুরু হয়ে যায়, এবং তারপর তারা তার পুরো শরীরের জামা কাপড় খুলে ফেলে এবং কাদার মধ্যে ফেলে দেয়। আর এইসব দেখে জেরেমি আর সহ্য করতে পারে না। সে তার স্পেশাল পাওয়ার ব্যবহার করে, যার ফলে প্রত্যেকটা ছেলে দূরে আছড়ে পড়ে। এদের মধ্যে জেরেমি বাদে বাকি প্রত্যেকেই খুব বেশি আহত হয়ে যায়, বিশেষ করে জন, যে প্রায় মৃত্যুর কাছাকাছি চলে যায়। আর এটা জেরেমির ভালো লাগে না, তাই সে সঙ্গে সঙ্গে জনকে কিছু ইলেকট্রিসিটি শক দেয় এবং তার জ্ঞান পুনরায় ফিরিয়ে নিয়ে আসে। এবং এরপর জেরেমি ফাইনালি তার বাড়িতে চলে আসে, কিন্তু সে দেখে তার বাড়িতে কোনো কিছুই নেই যেমনটা আগে ছিল, এবং পুরো বাড়ি সম্পূর্ণ ফাঁকা। তাই সে এক কোনায় চুপচাপ বসে থাকে। এখন এর মধ্যে জেসি এখানে চলে আসে এবং মন খারাপ দেখে তাকে আরও একবার বোঝাতে শুরু করে দেয় এবং তাকে জড়িয়ে ধরে। এখন এর মধ্যে সেই শিক্ষক, যে কিনা এখন জেরেমির খুব ভালো বন্ধু হয়ে গেছে, সে এখানে চলে আসে এবং এরা দুজন মিলে ডিসাইড করে তারা জেরেমিকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে সে শান্তিতে থাকতে পারবে এবং তাকে কোন রকম মানুষ বিরক্ত করবে না। তাই তারা আস্তে আস্তে জেরেমিকে নিয়ে এই রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু বাইরে গেলে তারা লক্ষ্য করে তাদের সামনে পুলিশ অফিসার দাঁড়িয়ে রয়েছে, যারা কিনা জেরেমিকে অ্যারেস্ট করতে চায়। আসলে জনের সেই ফাইটের ঘটনা পুলিশ অফিসার জানতে পেরে গেছে, কিন্তু এই পুলিশ অফিসার তাকে অ্যারেস্ট করতে পারে না, কারণ বার্নাম নামের সেই পুলিশ অফিসার এখানে চলে আসে এবং সে জানে জেরেমি মানুষের কোনো ক্ষতি করে না, বরং সে তাদের উপকার করে। আর এই কারণে সে পুলিশ অফিসারদেরকে অ্যারেস্ট করতে দেয় না এবং জেরেমিকে স্বাধীন করে দেয় এবং জানায় সে তার ইচ্ছে মতো যেখানে খুশি যেতে পারবে। এখন এর মধ্যে হঠাৎ করে আকাশে আরও একবার বজ্রবিদ্যুতের আওয়াজ হতে শুরু হয়ে যায়। জেরেমি হঠাৎই সেই দিকে দৌড়াতে শুরু করে এবং এই দৃশ্য দেখে পুলিশ অফিসার এবং বাকিরা তাকে ফলো করতে করতে এগিয়ে যায়। কিন্তু একটা সময় বজ্রবিদ্যুতের সেই ভয়ানক আলো সোজা জেরেমির বুকে এসে পড়ে, আর এমনটা হওয়াতে জেরেমি সম্পূর্ণ ভ্যানিশ হয়ে যায়। এখন এই সব কিছু দেখে প্রত্যেকের চোখে জল চলে আসে, বিশেষ করে পুলিশ অফিসার বার্নামের। কিন্তু একই সাথে তারা খুশি থাকে, কারণ তারা জানে জেরেমি এমন একটা জায়গায় চলে গেছে যেখানে সে সুরক্ষিত থাকবে এবং সেখানেই তার থাকার কথা ছিল। আর এভাবেই তারা তিনজন সেই আকাশের দিকে তাকিয়ে থাকে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি আপনার কেমন লাগলো। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।